মিঠিছোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ের হঠাৎ করে খুব শরীর খারাপ, প্রেশার বেড়ে গেছে, ঘামছে, কী করবে বুঝতে পারছে না। অনির্বাণ ফোন করেছে ডাক্তারকে, ডাক্তার ফোন ধরেনি। তখন ভাবছি আমি সার্থক স্রোতকে ফোন করি, ওদেরকে বলেছে। এদিকে রায় অস্থির হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। বলছে অনির্বাণ আমি কেন কিছু দেখতে পাচ্ছি না। বলছে তোমার কিচ্ছু হয়নি, একটু দাঁড়াও। ওখানে নমিতাদি ছিল, ঠাকুরকে ডাকছে। হঠাৎ করে বৌদির কী হলো, সাধের অনুষ্ঠান হয়েছিল, একটু হইচই নাচ গানের বন্দোবস্ত হয়েছিল, একটু রিচ খাওয়ার। অনির্বাণ ভাবছে যে এবার কী করবে। স্রোত ফোনটা পেয়ে সার্থককে দিয়েছে। সার্থক বলেছে অনির্বাণদা তুমি একদম চিন্তা করো না, আমি অ্যাম্বুলেন্স বলছি চলে যাবে, তোমরা সোজা হাসপাতালে চলে এসো, আমি ডাক্তারেরও বন্দোবস্ত করছি। ওখানে দাঁড়িয়ে ভাবছে, সেই সময় মা বাবা উঠে গেছে। বলছে কি হয়েছে, রায় ঠিক আছে তো? রায়ের এত শরীর খারাপ কিন্তু ওর মা বাবাকে খবর দেয়নি। খবর দিচ্ছে সার্থক স্রোতকে, বলছে তুমি এতটাই আমাদের পর করে দিয়েছো, অশান্তি করার চেষ্টা করছে। তখন রায়ের কাছে গেছে, বলছে আমার নাতির যদি কিছু হয় আমি ছেড়ে কথা বলবো না। ওর বাবা বলছে আচ্ছা তুমি জানলে কি করে নাতি হবে, নাতনিও তো হতে পারে। আর তুমি মেয়েটার কথা একবার ভাবছো না যে এত স্ট্রাগল করছে, যাও একবার রায়কে দেখে এসো। আর ও ডাক্তার বলেই সার্থক স্রোতকে ফোন করেছিল, আমাদের জানানোর আগে ও মনে করেছে তাই করেছে, এই নিয়ে তুমি অশান্তি করো না। রায়কে নিয়ে হাসপাতালে চলে গেছে, এমার্জেন্সিতে নিয়ে গেছে, অপেক্ষা করছে ডাক্তারে। সার্থক স্রোত এসে গেছে, ডাক্তার চেক আপ করছে। রায়ের অবস্থা খুব একটা যে সুবিধে তা না। এদিকে অনির্বাণের মা বাবাও রেডি হয়েছে, ওর বাবা ওর মাকে বোঝাচ্ছে তুমি ওখানে গিয়ে কিন্তু একেবারে খারাপ ব্যবহার করবে না। চিৎকার করছে, এইসব মিডিল ক্লাস ফ্যামিলি, আমি বারণ করেছিলাম, ওর কন্ডিশানটা তো খুব একটা ভালো না, এইসব রিচ খাবার খাইয়েছে যার জন্য হয়তো শরীর খারাপ। বললো তুমি চুপচাপ থাকবে। এরাও উপস্থিত হয়েছে। ওদিকে বৌমণি আর ওর দাদা ভাই আসবে। মা হঠাৎ জানতে পেরে গেছে রায়ের শরীর খারাপ। কী হয়েছে, কেন তোমরা এত রাতে রেডি হয়ে যাচ্ছ, রাই ভালো আছে তো? মাও ছাড়লো না, মাও হাসপাতালে আসছে। সবাই মিলে উপস্থিত হাসপাতালে। রাইকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমোচ্ছে। অনির্বাণ খুব দুশ্চিন্তায়, কী করবে বুঝতে পারছে না। সেই সময় ডাক্তার এসছে, ডাক্তারকে অনির্বাণের মা বলেছে আমরা আমাদের বৌমাকে কি মুম্বাই নিয়ে যেতে পারি? বলল দেখুন আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আগে ডাক্তারের সাথে কথা বলুন, ওনারা যদি দায়িত্ব নেন তবেই আমি আপনাদের বলবো নিয়ে যান, তার আগে আমি কথা দিতে পারবো না। ওরা খুব চিন্তায়, বলছে বারবার আমার নাতির যদি কিছু হয় আমি ছেড়ে কথা বলবো না। মেয়েটার কথা একবারও ভাবছে না, ওর বাবাও ওখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মাকে অনেক কথা শুনেছে, এই আপনার জন্যই আজকে এই অবস্থা হলো। ওর মা বুঝতে পারছে না কি করলো। আনন্দ করে রান্নাবাড়ি করে দিয়েছিল, সবাই হই হুল্লোড় করে খেয়েছে, সেটাই কি কাল হলো? এবার মেয়েটার কী হবে? সকলে সারা রাত জেগে আছে, রায়ও অচৈতন্য। সার্থকের সাথে কথা বলে অনির্বাণ দেখা করতে গেছে রায়ের কেবিনের বাইরে, দেখছে ও চুপচাপ শুয়ে আছে। ও মনে পড়ছে নানান স্মৃতি বিজড়িত কিছু মুহূর্ত, দুজনের অন্তরঙ্গ মুহূর্ত। বাচ্চাটা ধীরে ধীরে বেড়ে উঠছে, রাই ভালো আছে তো? কেন এরকম হলো? স্রোতের সাথে কথা বলছে, ঠাকুরের কাছে বসে আছে। স্রোত বলছে দেখো অনির্বাণদা, আগে আমি দিদিভাইকে বলেছিলাম এরকম একটা তুই মানুষের সাথে ঘর করছিস, কেন করছিস? আমি একেবারেই চাইনি, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে যে প্রেমিক সত্তাটা ছিল সেটা বেরিয়ে এসছে। তুমি দিদিভাইকে খুব ভালোবাসো, দিদিভাই তোমার কাছ থেকে কখনোই যেতে পারে না। যদি যমদূত এসে তোমার সামনে দাঁড়ায় সেও ফিরে চলে যাবে। বলছে যে লিটল সিস, আমার বাচ্চার কিছু হবে না তো, রায়ের কিছু হবে না তো? বলছে না দেখো ঠাকুর সব ঠিক করে দেবেন। চিন্তা করছে যদি কোনো ক্ষতি হয়ে যায়। এদিকে ডাক্তাররা পরামর্শ করেছে, রায়ের সমস্ত চিকিৎসা চলছে, যে রায়ের কন্ডিশান খুব একটা ভালো না। এই বাচ্চাটার যদি ও জন্ম দিতে চায় তাহলে ওর প্রাণহানির আশঙ্কা আছে, এই খবরটা জানাতে হবে ওর পরিবারকে। যদিও 7 মাস হয়ে গেছে, এখন বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া একটা রিস্কের ব্যাপার, তবুও সবাই মায়ের কথাই চিন্তা করে। ওরা এতদিন ধরে বাচ্চাটাকে
অনেক আদর যত্নে বড় করেছে, কিন্তু এই কথাটা বলতে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে। এটা আইন বিরুদ্ধ কাজ, তাই ওদের কনসেন্ট ছাড়া কিচ্ছু করতে পারবে না। ওদিকে রায়ের ঘুম ভেঙে গেছে, চেঁচামেচি করছে যে সিস্টার আমার বাচ্চাটা কেন আর নড়ছে না, বাচ্চাটা কি আর নেই, ডাক্তারবাবু কোথায়, অনির্বাণ কোথায়? বলছে আপনি উত্তেজিত হবেন না, সবাই আছে, ডাক্তারবাবুর সাথে আপনার স্বামী কথা বলছে। সেই সময় বৌমণি এসছে, বৌমণিকে বলছে বৌমণি তুমি আমার পেটে হাত দিয়ে দেখো, বাচ্চাটা তো আর নড়ছে না, ওই তো আমাকে ঘুম ভাঙিয়ে দেয়, কোথায় গেল? আর তোমরা সারা রাত এখানে বসে আছো? ওর মা দাদা ভাইয়ের সাথে বাড়ি চলে গেছে, পাঠিয়ে দিয়েছে, বললো দেখো তোমার এরকম অবস্থা আমরা থাকবো না। বলছে তোমার কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো। কিন্তু বৌমণিও জানে হয়তো ওর অবস্থাটা ভালো না, বাচ্চাটা বেঁচে আছে কিনা বুঝতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে রায়। বলছে অনির্বাণ কোথায়? অনির্বাণ গেছে ডাক্তারের সাথে কথা বলতে, ওরা একটা বোর্ড মিটিং বসিয়েছে, সেইখানে অনির্বাণকে বলছে যে দেখুন আমরা একটা কথা বলতে চাই, রায়ের যে কন্ডিশান, এই কন্ডিশানে ও কিন্তু বাচ্চাটার জন্ম দিতে পারবে না, এখনও অনেক দিন আছে। ও যদি বাচ্চাটার জন্ম দেয় তাহলে কিন্তু ওর প্রাণহানির আশঙ্কা আছে। অনির্বাণ অস্থির হয়ে গেছে, বলছে আপনারা কি করতে বলেন তাহলে আপনার আমাকে? তখন বলছে আমরা চাই টার্মিনেশান। বলছে টার্মিনেশান মানে? মানে বাচ্চাটাকে নষ্ট করে দিতে চায়। বলছে এই কথাটা আমি কি করে রায়কে বলবো, রায়ের কনসেন্ট নিতে হবে, দুজনের সম্মতি পেলে ওরা বোর্ড বসাবে, বোর্ড বসিয়ে সমস্ত ডকুমেন্টে সাইন করতে হবে, কেননা এটা আইন বিরুদ্ধ কাজ। 7 মাস মানে অনেক বড় হয়ে গেছে বাচ্চা, সেই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, অনির্বাণ এই কাজ করতে পারবে না। একটু একটু করে বাচ্চাটা রায়ের শরীরে বেড়ে উঠেছে। রায় বলতো আমি যেমন একটু একটু করে মা হয়ে উঠছি, তুমিও একটু একটু করে বাবা হয়ে উঠছো। এই মুহূর্তগুলো কখনোই ভুলতে পারবে না। ও রায়কে কী করে গিয়ে বলবে যে না তোমার বাচ্চাটা রাখা সম্ভব না? ডাক্তারবাবু বলছেন দেখুন এটাও হতে পারে যে উনি একটা হয়তো সুস্থ বাচ্চার জন্ম দিলেন, উনিও সুস্থ থাকলেন, কিন্তু সে 10% সম্ভাবনা আছে, আমরা এই রিস্কটা নিতে পারি না। আপনি একটা কাজ করতে পারেন, রিপোর্টগুলো সব নিয়ে আপনি অন্য ডাক্তারের কনসাল্টও নিতে পারেন, কিন্তু আপনাকে একটা ডিসিশানে আসতে হবে আপনারা কী চান। রায়কে পৃথিবী ছেড়ে যেতে দেবে না, রায়কে অসম্ভব ভালোবাসে, রায় যদি না বাঁচে অনির্বাণ বাঁচবে না। ও জানে যে যখন রায় ওর জীবন থেকে চলে গেছিল ওর কী অবস্থা হয়েছিল। অনেকবার রায় চলে গেছে, ওদের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিন্তু যখন নীলু ওকে মার্ডার করার চেষ্টা করেছিল তখন বুঝেছে রায়কে ছাড়া ও জীবনটা কাটাতে পারবে না, ও বাইরে চলে যেতে চেয়েছিল। এইবার কি হবে কে বলবে, কান্নাকাটি করছে। ওদিকে স্রোতও কিছু বলতে পারছে না। স্রোত বলেছিল যে অনির্বাণদা একটা ঝড় আসবে কিন্তু আমাদের জীবনে, সেই ঝড়টাকে তোমায় একাই সামাল দিতে হবে, তুমি পারবে তো? বুঝতে পারেনি স্রোত কী বলতে চাইছে। স্রোতকে বলল তুমি বলেছিলে না একটা ঝড় আসবে, তাহলে কি এই ঝড়টা? আমি এবার কি করব? বাচ্চাটাকে নষ্ট করা কি মুখের কথা? এটা তো ওর মা বাবাও মেনে নেবে না, ও তাহলে কি করবে? রায় কি মেনে নেবে? রায়ের মনেও খুব প্রশ্ন, অস্থির করে দিচ্ছে সকলকে। সিস্টার বলেছে আপনি একেবারেই চিন্তা করবেন না, বাচ্চাটার কিছু হয়নি, হয়তো এই ফিটার্সের নড়াচড়া ক্ষেত্র বিশেষে পাল্টে যায়, আপনি যেরকম যেদিকে নড়বেন সেও সেদিক দিয়ে নড়বে। বললো আমি ঘুম থেকে ওঠার আগে ও ঘুম থেকে উঠে যায়, আমাকে ধাক্কা মেরে তোলে, আজ একটুও নড়লো না, তাহলে কি ও বেঁচে নেই? শিগগির ডাক্তারকে ডাকুন। বোঝানোর চেষ্টা করছে বৌমণি, বৌমণির চোখেও জল। বলছে রায় তোমার কিচ্ছু হবে না, তুমি একেবারে ভেবো না। এদিকে যে রায়ের জীবনেই বারবার এরকম কেন অঘটন ঘটে সেই প্রশ্ন সকলেরই। রায় তো সবার ভালো করার চেষ্টা করে, অনেক কষ্ট করে ও এই প্রেগনেন্সিটা ক্যারি করছে, অনেক বাধা বিপত্তি এড়িয়ে। তাহলে কি বাচ্চাটাও জন্ম দিতে পারবে না? আর কিছুদিনের ব্যাপার, এখন বার করলে হয়তো বাচ্চাটা কেউ বাঁচাতে পারবে না। কি করবে অনির্বাণ? কে গিয়ে রায়ের সাথে কথা বলবে? এই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। অনির্বাণও চায় না বাচ্চাটা নষ্ট করতে, ওদিকে রায়ের জীবনও খুব সংকটজনক অবস্থায়। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে রায়ের যে কন্ডিশান, ওকে বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যাবে। যদি বাচ্চা বাঁচে তো মা বাঁচবে না, মা বাঁচলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা ওদেরকে সিদ্ধান্ত নিতেই হবে। সার্থকও বোঝানোর চেষ্টা করছে, অনির্বাণদা তুমি মনটাকে শক্ত করো, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, দিদিভাইকে বোঝাতে হবে,
তোমাকেই বলতে হবে, কিন্তু মানবে কি রায়, কী হবে দেখার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।